কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই এসএলএসটি 2 এর প্রায়র এক্সপিরিয়েন্সের 10 নম্বরের সাংবিধানিক বৈধতা নিয়ে যে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল তার শুনানি পর্ব শুরু হয়েছে। আজকে আপনি যেভাবে সওয়াল করলেন, conscience would prick, judicial conscience of course, that large scale of corruption, the entire selection having been set aside, an attempt was made to bring them back through back door. We the freshers cannot be equated with the persons who are found to be tainted and given the same door to entry, and that too giving an additional advantage. That's why this is unconscionable. If the 10 marks was open for all, then at the eligibility criteria it would have been said that you must have teaching experience, so that the other experienced people could have applied. সেক্ষেত্রে আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, এই 2016 প্যানেল বাতিল করে যে জাজমেন্ট হয়েছিল সেগুলোর উল্লেখ করলেন যে গোটা প্রক্রিয়া এতটাই কলুষিত ছিল যে কোনোভাবেই সেটাকে আর রেস্টোর করা সম্ভব ছিল না। তো এই যে সওয়াল, এইটা করতে গিয়ে আপনার মনে সবার আগে কি কাজ করেছে? কারণ আপনি অনেকগুলো কথা বলেছেন, 10 নম্বর বাতিল করা উচিত কিনা, গোটা রুল যেভাবে তৈরি করা হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে, সেজন্য পুরো রুলকেই বাতিল করা যায় কিনা, অথবা 10 নম্বর যদি দেওয়াই হয় তাহলে সেটা ইন্টারভিউ এর আগে দেওয়া হবে কিনা, এই সব কটা বিষয় আপনার কাছে জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে কথাটা আমি বলার চেষ্টা করেছি যে একটা প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন, এই কথা বলে যে এত বড় দুর্নীতি, সেই দুর্নীতির ফলে সাংবিধানিক যে নৈতিকতা নীতি সেটা লঙ্ঘন হয়েছে। অর্থাৎ কোনো মতে এই সমস্ত নিয়োগকে টিকিয়ে রাখা যায় না। এটা খুব বড় সুপ্রিম কোর্টের অভিমত। এবং ফ্রড কথাটা, ফ্রড, সিস্টেমেটিক ম্যালাইজ এন্ড ফ্রড। তো কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে যারা সরাসরি ভাবে এক দলকে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে যুক্ত, যেমন ধরুন ওএমআর শিটে নাম নেই, ওএমআর জমা দেয়নি, পরীক্ষায় বসেনি, প্যানেল এক্সপায়ার করে গেছে, তারপর রিক্রুটমেন্ট হয়েছে, এরকম বিভিন্ন স্তরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট দিয়েছেন, সেটাকে সুপ্রিম কোর্ট আপিল করেছেন। তারা বলছেন যে যারা এরকম ডিরেক্টলি ইনভলভড তাদের তিনি বলছেন টেইন্টেড, এবং তাদের ক্ষেত্রে কোন রকম সুযোগ দেওয়া হবে না, বরং তাদের টাকা ফেরত নেওয়া হবে। আরেক দল আছে যারাও এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার নিয়োগের সুবিধা পেয়েছে কিন্তু সরাসরি যুক্ত নয়, তারা পরবর্তী স্তরে 2016 যে ভ্যাকেন্সি হচ্ছে সেখানে পার্টিসিপেট করতে পারে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্ট মাঝখানে একটু অন্যরকম ভাবনা চিন্তা করলে শেষ পর্যন্ত গত পরশুদিন রায় পরিষ্কার করে দিয়েছে যে আমাদের যে চূড়ান্ত রায় হয়েছে 3 এপ্রিল, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের নির্দেশটাকে কায়দা করে অমান্য করার জন্য কিছু নতুন পোস্ট তৈরি করে নতুনদের ঢুকিয়ে দিলেন, পুরনো এবং নতুন এদের মধ্যে একটা নিয়োগ প্রক্রিয়া চালু করলেন, যেটা আমার বক্তব্য ছিল যে এটা একটা অসমতা। যারা ইতিমধ্যেই চাকরি গিয়েছে দুর্নীতির কারণে, তাদের সঙ্গে যে ফ্রেশ ছেলে মেয়েরা আসছে তাদের এক জায়গায় রাখাটা হচ্ছে আইনের ভাষায় ট্রিটিং আনইকুয়ালস লাইক ইকুয়ালস। এবং এই প্রসঙ্গে আপনি সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টের উল্লেখ করলেন। যেটা করা উচিত, যেটা আমিও পরামর্শ ঢঙ্গে বললাম, যে আগেও বলেছি 2025 যারা ফ্রেশ তাদের জন্য আলাদা পরীক্ষা করো। 2016 নিয়োগ বাতিল হয়েছিল, সেই সময় যে কটা ভ্যাকেন্সি ছিল সেখানে যারা 2016 প্রার্থী ছিল তাদের জন্য করো। যেটা প্রাথমিক অবস্থায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার এই যুক্তিটা গ্রহণ করেননি, সুপ্রিম কোর্টও সেটা তখন শুনতে চাননি, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আমাদের পরবর্তী যে সমস্ত বক্তব্য সবটাই এখন অগ্রাহ্য করতে হবে, গ্রাহ্য করতে হবে মূল কথা। অর্থাৎ ঘুরে ফিরে এই বিষয়টাও সামনে এসে গিয়েছে। এখানে একটা প্রশ্ন উঠছে যে কারণে জাস্টিস সিনহা আগের দিনও বলেছেন যে
যারা তালিকা মেয়াদ শেষ হয়ে যাবার পর নিযুক্ত হয়েছে তাদের নাম পেশ করো আদালতে। আজকেও আবার সেই প্রসঙ্গ উঠলো। Commission is directed to publish the list of candidates who were appointed in the 2016 recruitment process after expiry of the panel. যেটা মনে হচ্ছে যে স্পেসিফিক্যালি যেগুলো বলা হয়েছিল, র্যাঙ্ক জাম্পিং, ফাঁকা ওএমআর শিট বা ওএমআর এ ম্যানিপুলেশন, এবং তালিকার অনেক নিচে ছিল যেটা র্যাঙ্ক জাম্পিং আমরা বলছি, তালিকার বাইরে থেকে, এই তিনটিকে স্পেসিফিক্যালি টেন্টেড বলা হয়েছে। কিন্তু তালিকার মেয়াদ শেষ হয়ে যাবার পর যারা নিযুক্ত হয়েছে তাদেরকে তারা মানে এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু টেন্টেড বলতে চাইছেন না। তারা বলতে চাইছেন না, মানে তারাও এটা আরো বড় দুর্নীতি। ধরুন প্যানেলের যদি আইনগত সময়সীমা, যাকে বলি প্যানেলের জীবন যদি শেষ হয়ে গিয়ে থাকে, তারপরে তুমি লোককে নিলে কি করে? নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে নিয়েছো, তাহলে নেবে কেন? তারাই বা জানলেন কি করে যে প্যানেল শেষ হয়ে গেলে তারা চাকরি পেতে পারি? এবং সেটাও একটা বড় দুর্নীতিরই অংশ বলে মনে করি। এবং এই সমস্ত লিস্টটা জনসমক্ষে আনা দরকার ঠিকই, কিন্তু এবারে এদেরকে তো আনটেন্টেড হিসেবে বা নট স্পেসিফিক্যালি টেন্টেড হিসেবে ধরা হয়েছিল যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর নিযুক্ত হয়েছে। এইবারে যদি তাদের নামের তালিকা পেশ করতে হয়, কারণ নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা এবং এসএসসি বলেছে হ্যাঁ আমরা পেশ করব, প্রকাশ করতে বলেননি কিন্তু পেশ করতে বলেছেন। আর ওএমআর শিট প্রত্যেকের 2025-এ যারা তাদেরটা আপলোড করতে বলেছেন। এখন এসএসসি যদি এটা প্রকাশ করে মানে পেশ করে আদালতে, তাহলে যারা পরীক্ষা দিয়েছেন এবার আনটেন্টেড হিসেবে, তাদের মধ্যে থেকে কিন্তু আবার এই তালিকার অনেক নাম ঢুকে যাবে, অনেক নাম বেরিয়ে আসবে। এই যে গতদিন সওয়াল করলো সুপ্রিম কোর্টে, সওয়াল করার চেষ্টা করেছে এসএসসি, যারা ডিসেবলড তাদের আমরা দিয়েছি, পরিষ্কার করে দিয়েছে কোর্ট। আপনি তো একদম আজকে পড়ে শোনালেন। টেন্টেড হলে পরে সে ডিসেবল কি আনএবল এটা কোনো ইস্যু নয়। সিস্টেমটা নিয়ে আমাদের বক্তব্য, আমাদের ইন্ডিভিজুয়ালকে নিয়ে বক্তব্য না। এই সিস্টেম ক্লিনজিং অপারেশন দরকার, সেটা করতে গেলে আদালতকে করা হতেই হবে। তা না হলে ওই কি বলে না, কাল লাগানি ঢুকে যাবে সে ছিদ্র দিয়ে, সেটাকে রোধ করতে হবে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিন্তু আজকে একটু ইঙ্গিত দিলেন জাস্টিস সিনহাকে যে এটাই শেষ নয়। নয় তো, ওই বিরুদ্ধে যাবে ওরা, ডিভিশন বেঞ্চ যাবে, সুপ্রিম কোর্ট যাবে, তা যাক, কিন্তু বিচারপতিদের যে দায়িত্ব বিচার করবার, সেটাকে তারা সম্পূর্ণ করুন। ঠিকই, এই একটা রিক্রুটমেন্ট নিয়ে ঠিক কত দিন ধরে কতগুলো মামলার প্রক্রিয়া এবং কত রকমের দেখবেন। তার কারণটা কি জানেন তো, আমি এটা উল্লেখ করেছি নাম না করে, যে প্রশাসনের সর্বোচ্চ যিনি, তিনি বলছেন সুপ্রিম কোর্টের আদেশ মানি না। হ্যাঁ আপনি বললেন, উল্লেখ করলেন, মানি না, কারো চাকরি যাবে না। এটা যদি মানসিকতা হয়, চাকরি কারো গেছে কি অকারণে? একটা তো যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারটা, ভাষাগুলো যদি, শব্দগুলো যদি আমরা বুঝি, সাংঘাতিক সাংঘাতিক শব্দ ব্যবহার করা হয়েছে, কঠোর শব্দ ব্যবহার করেছে। একটা প্রশাসনে যা দায়িত্ব থাকবে, আমি দায়িত্ব থাকবে তো মাথা পেতে যা বলেছেন মেনে নিচ্ছি, স্বচ্ছতার সঙ্গে করছি, এটা করে ইচ্ছে নেই। হ্যাঁ এটা খুব অদ্ভুত যে তারপরেও যে ন্যূনতম একটা লজ্জাবোধ নেই নেই যে সুপ্রিম কোর্ট এই ভাষায় ভর্ৎসনা করছে, তাহলে আমরা পরের যে পরীক্ষাটা সেটা অন্তত লজ্জাবোধ। উল্টো আমি দেখলাম শিক্ষামন্ত্রী বলছেন বিচারপতিরা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, এর থেকে নিম্ন স্তরের কি আর হতে পারে? সোমবার দিন জবাব দেবেন এসএসসি এবং রাজ্য সরকার, তো সেটা সোমবারই শেষ হয়ে যাবে কিনা আমরা জানি না। তো তারপরে জাস্টিস সিনহা যে রায় দিন না কেন, সেই রায়টা যদি এসএসসি এবং রাজ্য সরকারের মনোপুত না হয়, তাহলে তারা অবভিয়াসলি ডিভিশন বেঞ্চে যাবেন। সেই এই একই সওয়াল কিন্তু আবার ডিভিশন বেঞ্চেও করতে হবে। দুর্ভাগ্য এটাই যে যদি একটি সরকার যদি কাজ করতে গেলে ভুল হতে পারে, এবং ভুলটা যখন, আমি ভুলই বলছি, যদি আমার নিজের বক্তব্য সেটা ভুল না, এটা পরিকল্পিত দুর্নীতি, আদালত বলে দিচ্ছে, সেটাকে মেনে নিতে আপত্তি কোথায়?
আপনি আদালত কোনো নীতিগত ব্যাপারে তো বলেনি, আদালত বলেনি তোমার নিয়োগ করার ক্ষমতা নেই, তাহলে বুঝতে পারতাম আদালত বলেছে নিয়োগ করার ক্ষমতা থাকলে সেই ক্ষমতাকে তোমার ব্যবহার করতে হবে স্বচ্ছতার সঙ্গে, যাতে সকলেই বুঝতে পারেন যে আমি সুযোগটা পেয়েছি, আমার মেধাটা ঠিক মতো নির্ণয় হয়েছে, আমি পারিনি। সকলেই পরীক্ষা দেয়, সকলেই তো আর ফার্স্ট হয় না, কিন্তু যে ফার্স্ট না হয় তার তো মনে দুঃখ হয় না, সেভাবে আছে আমার থেকে মেধার কেউ বেশি আছে। কিন্তু সে যদি দেখে পূর্ণ সুযোগটা পেয়েছি, যদি দেখে যায় যে ফার্স্ট হয়েছে তার খাতাটা গোপনে অন্যভাবে করা হয়েছে, তো কি হবে? মানে 10 নম্বর যোগ করে তার খাতা দেখা শুরু হয়েছে, তাহলে সে কোনোদিনই সেখানে পৌঁছতে পারবে না। আপনার মতে পুরোটাই গোলমালের, অনিয়ম আছে অনেক, তা সত্ত্বেও আপনি বললেন যে আমার মত যে সবটাই বাতিল হওয়া উচিত, কিন্তু আমি তারপরেও বলছি যে যদি এটাই কার্যকর হয় তাহলে অন্তত 10 নম্বরটা বাদ দেওয়া উচিত, খানিকটা সমতা এলো। হ্যাঁ, এই 90 নম্বর থেকেই বাকি সকলের মূল্যায়ন হোক, সেক্ষেত্রে কিছু বলার থাকবে না। কিন্তু সেটা যদি অ্যাকসেপ্ট করে রাজ্য সরকার, যদি জাস্টিস সিনহা বলেন যে হ্যাঁ 10 নম্বরের কোনো সাংবিধানিক বৈধতা নেই, আপনার মনে হয় যে 90 নম্বরটা মেনে নেবে সরকার, নাকি আবার এইটাকে সরকার মেনে নেবে না? নেবে না তো, যেটা মেনে নেওয়া উচিত, সরকার এটা নিয়ে লড়াই করে যাবে। তার কারণ সরকারের একটা দায়বদ্ধতা আছে তাদের উপর, যাদের থেকে তারা টাকা নিয়ে বেআইনি নিয়োগ করেছে, সেই দায়বদ্ধতার বাইরে বেরোতে পারছে না। তো তার মানে পরীক্ষা নেওয়া হলো, রেজাল্ট বের করা হলো, পুরো জিনিসটা আবার মামলার জন্য জটিলতায় জড়িয়ে গেল, আবার নতুন করে নিতে হবে কিনা পরীক্ষা আমরা জানি না, এর মধ্যে 31শে ডিসেম্বরের সময়সীমাও পেরিয়ে যাবে হয়তো। 31শে ডিসেম্বর সময়সীমাটা কোন রকম বিধিনিষেধ না, যেহেতু সরকার বলেছিল যে আমাদের স্কুল চালাবার জন্য শিক্ষক দরকার, আদালত বলেছিলেন কারণ এরা কেউই থাকতে পারে না, তাদের একটা যে এই পর্যন্ত আমি সময় দিলাম, এর মধ্যে তুমি যদি করতে পারো ঠিক আছে, যদি করতে না পারো তাহলে কিন্তু এরা চাকরি করতে পারবে না। আপনাকে ভাবতে হবে ওই অ্যাঙ্গেল থেকে যে কেন সুপ্রিম কোর্ট বললেন ঠিক আছে যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের মধ্যে থেকে তুমি নাও যারা টেন্টেড নয়, কিন্তু আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম এই পর্যন্ত, তার মধ্যে তুমি নিয়োগ শেষ করো। আর নিয়োগ শেষ করো মানে কি বেআইনি নিয়োগ, আবার বেআইনি নিয়োগ শেষ করা মানে তো যা জাজমেন্ট যে দেয়া হয়েছে এই জাজমেন্টকে শিরোধার্য করে সঠিকভাবে নিয়োগ করো। কিন্তু যে প্রশ্নটা বারবারই তাড়া করে আমাদের, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের কে পরামর্শ দেবার যারা আইনজীবী এবং যারা বড় বড় অফিসার, আইএএস অফিসার, তারা আইন বোঝেন না, এটা তো হতে পারে না। দেখুন আমি এর আগে একটি মামলাতে সওয়াল করতে গিয়ে বলেছি তারা খুব চালাক, তারা আইন করার সময় এমন শব্দ ব্যবহার করছেন যার থেকে তারা পিঠ বাঁচাতে পারবেন। এই ইতিপূর্বে একটি মামলা আমি করেছি, এখানেও দেখবেন তারা একটা জায়গায় বলছেন একাডেমিক, একটাতে একাডেমিক্স, এটা কিন্তু বোকার মতো করেননি, তাদের বাধ্য করা হয়েছে 10 নম্বর তাদের সুযোগ দিতে হবে, অতএব কিছু করো, তারা এটা কায়দা করে দিয়েছেন। তারা বুঝতে পারছেন না যা বিধি আছে সে বিধির বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল হচ্ছে, কারণ তার উপরে নির্দেশ আছে তোমাকে এইটাই কার্যকর করতে হবে, বিধি নয়, নিয়ম নয়, কারো ইচ্ছা। তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করতে পারছেন তাদের কি হবে? মানে তাদের কি মেয়াদ বাড়ানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যাবে? যেতে পারে, সুপ্রিম কোর্ট দেবে না আমি বললাম। আচ্ছা, সুপ্রিম কোর্ট যদি দেখে যদি বেআইনি করেছো, আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট আরো দৃঢ় হবে না। আরো দেখলেন না কেমন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট উপলব্ধি করলেন ঠিকই যে না এটা ভুল হচ্ছে, অথচ এই বিচারপতি সঞ্জয় কুমারী তখন বলেছিলেন যে শুনতে চাইলেন না এবং বললেন বিধি তৈরি করার পূর্ণ অধিকার রাজ্যের, সুতরাং আমরা তাতে হস্তক্ষেপ করব না। আর আজকে তিনি বলছেন তোমরা কি করে এরকম একটা বিধি তৈরি করতে পারো? মানে উনি তখন ভেবেছিলেন বাবা হাত পা ধুয়ে ফেলেছি যা খুশি হোক, তারপর দেখি আরে হাত পা ধুয়ে তো ফেলা যাচ্ছে না, তখন বুঝলেন না একটু ভুল হয়ে গিয়েছে। মানে এই জটিলতাটা থাকবে যদি সরকার নিজের বোধ বুদ্ধি স্বচ্ছতার সঙ্গে পরিচালনা না করেন, জটিলতা থাকবে। আর যদি সরকার মনে করেন ঠিক আছে যা হয়ে গেছে, এবার একটু আমরা শুধরে যাই,
তাহলে থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।